লোকটাকে দেখলেই গা শিরশির করে আমার। ছোট ছোট গোল দুচোখে ধূর্ত কুটিল চাউনি। তাকাই যখন মনে হয় ও দুচোখের আড়ালে লুকিয়ে আছে কোনো খারাপ মতলব। পানের ছোপ ধরা দাঁত বের করে যখন হাসে, কি বিশ্রী কদর যদি দেখায়। লোকটা আমার কাছে আসে মাঝে মাঝে, জমে থাকা পুরনো খবরের কাগজ নিয়ে যেতে। অজুতারে দাম দিয়ে কাগজগুলো নিয়ে যায় সে। আসলে বিক্রি করা নয়, পুরনো খবরের কাগজগুলো বের করে ঘর সাফাই করাই আমার উদ্দেশ্য। সেই লোকটির সঙ্গে কিনা দেখা হয়ে গেল দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে। আমি একলাই যাচ্ছিলাম একটা কাজে। অমিত যেতে পারেনি সঙ্গে। আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে অমিত চলে যাওয়ার পর আমার জায়গায় বসে দেখি সামনের লোয়ার বার দখল করে বসে আছে সেই লোকটা, সঙ্গে এক বয়স্কা বৃদ্ধা। পরিচিত মুখ দেখে তার মুখে হাসি ফুটে উঠল। উফ, কি বিশ্রী হাসি! বলল, মাকে নিয়ে দিল্লি যাচ্ছি ম্যাডাম, তীর্থভ্রমণ করাবো। আপনিও কি বেড়াতে? না, আমি একটা কাজে যাচ্ছি। দায়সারা জবাব দিয়ে তাকে আর পাত্তা না দিয়ে সত্য কিনে আনা ম্যাগাজিনে চোখ রাখলাম। প্রশ্রয় দিলেই বকবক শুরু করবে। লোকটাকে একেবারেই পছন্দ হয় না আমার। একটু পরে বেডরোল দিয়ে গেল সবাইকে। আর চোখে দেখলাম লোকটিকে যত্ন করে মায়ের বিছানা করে দিয়ে মাকে শুইয়ে দিল, কম্বল জড়িয়ে দিল মায়ের গায়ে। দেখলাম মায়ের যাতে কোনো অসুবিধে না হয় সেই দিকে তার সতর্ক দৃষ্টি। একবার কম্বল ঠিক করে দিচ্ছে তো আবার বালিশ বদলে দিচ্ছে। বারবার জিজ্ঞেস করে, কি মা, তোমার অসুবিধে হচ্ছে না তো? অসুবিধে হলেই বলবে কিন্তু। মাঝে মাঝেই পরমমতায় সে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখে খুব ভালো লাগছিল আমার। মনে হচ্ছিল এক বাবা যেন তার শিশুকন্যাকে আগলে রাখছে। আমাকে তাকাতে দেখে লোকটা আবার বলল, মায়ের বড় শখ ম্যাডাম, বৃন্দাবন মথুরা ঘুরবে। বড় অসুস্থ থাকে সবসময়, তাই একটু বেশি খরচা করে এই ট্রেনেই নিয়ে যাচ্ছি। আরামে যাবে, না হয় হলোই একটু খরচ। একগাল হাসল লোকটা, তৃপ্তির হাসি। আমি আশ্চর্য হয়ে দেখলাম লোকটার হাসি আর বিশ্রী লাগছে না আমার চোখে, বরং কি সুন্দর ঝকঝকে হাসিতে আমার চোখ জুড়িয়ে দিচ্ছে। লোকটির দৃষ্টিও আর কুটিল লাগছে না আমার কাছে। মনে হচ্ছে কি মায়াময় দুটো চোখ ওই লোকটার। পৃথিবীর সব ভালোবাসা যেন ওই দু চোখে জায়গা করে নিয়েছে। আমার কদিন ধরেই খুব জ্বর হচ্ছিল। ডক্টর ঘোষালকে দেখিয়েছিলাম গতকাল। আজ 3 রকমের রক্ত পরীক্ষা করান, ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড। অমিত বেচারা খুব দুশ্চিন্তায় আছে। সে আমার চিকিৎসায় কোনো রকম দেরি হোক সেটা চায় না, তাই ক্লিনিকে প্রচুর অনুরোধ করে ওদের রাজি করিয়েছে কাল রিপোর্ট দিয়ে দিতে। পরের দিন বিকেলে অমিত রিপোর্ট আনতে গেল। আমাকে বলে 5টায় তৈরি থাকতে, এসেই ডক্টর ঘোষালের কাছে নিয়ে যাবে আমায়। আমি বলেছিলাম, উনি তো আর চেম্বারে বসেন না। আরে, ওনার বাড়িতে যাব বলেছিল অমিত। সেই মতো আমি আর অমিত ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এখন। এই প্রথম ওনার বাড়িতে এলাম আমরা। আসলে উনি বাড়িতে রোগী দেখেন না, সেরকমই নিয়ম। কিন্তু অমিতের বাড়াবাড়ি উৎকণ্ঠার কারণে এবং প্রচুর অনুরোধ করার কারণে তিনি রাজি হয়েছেন বাড়িতেই আমার রিপোর্টটা দেখবেন বলে। ওনার বাড়িটাকে বাড়ি না বলে রাজপ্রাসাদ বলাই ভালো। কি বিশাল এক বাড়ি! দেখে মনে হচ্ছিল কত টাকা আছে এই ডক্টরের। 2-3 বার বেল বাজানোর পরেই একটা লোক দরজা খুলে দিয়ে বসতে বলল আমাদের। সম্ভবত কাজের লোক। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই এসে হাজির হলেন ডক্টর ঘোষাল। আহ, কি সুন্দর হাসি ওনার মুখে, দেখলেই চোখ জুড়ায়। দেখি রিপোর্টগুলো। অমিত বাড়িয়ে দিল কাগজগুলো। দেখে নিয়ে উনি মন্তব্য করলেন, ওহো, চিন্তার কিছু নেই। সিজন চেঞ্জের কারণে সাধারণ জ্বর হয়েছে ওনার। ওষুধ দিয়ে দিচ্ছি, একটু নিয়মে রাখবেন, সেরে যাবে। তারপর আমার দিকে ফিরে বললেন ডক্টর, কোনো চিন্তা নেই মিসেস সেন, জলদি সেরে উঠবেন আপনি। অমিতের মুখ দেখে মনে হচ্ছিল ওর ধরে প্রাণ এলো যেন। বেচারা একটুতেই এত ঘাবড়ে যায়। খেয়াল করেছিলাম যতক্ষণ ডক্টর এখানে আমাদের সঙ্গে কথা বলছিলেন, এক মহিলা আর দুটো ছেলে বারবার এসে বিরক্ত মুখে দেখে যাচ্ছিল। খুব সেজেগুজে ছিল ওরা। সম্ভবত ডক্টরের স্ত্রী আর 2 ছেলে হবে। কোথাও যাওয়ার আছে। ডক্টরের পর নিজেই বললেন, আমি এখন উঠি মিস্টার সেন, একটা ইনভিটেশন আছে, এক্ষুনি বেরোতে হবে। সরি। আরে না না, ঠিক আছে বলে উঠে পড়লাম আমরা। বাইরে বেরিয়ে জুতো পরতে পরতে দেখলাম বিশাল এক গাড়ি হুশ করে বেরিয়ে গেল গেট দিয়ে। নিশ্চয়ই সপরিবারে ডক্টর সাহেব বেরোলেন। ইস, হয়তো আমরা ওনাদের দেরি করিয়ে দিলাম।
আমরাও বাইরে বেরিয়ে গেট পরিয়ে রাস্তায় নামতে যেতেই গেটের বাইরের একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধের দিকে নজর গেল। তিনি আমাদের দেখেই বললেন, বিনীত কি বেরিয়ে গেল? হ্যাঁ, এইমাত্র বেরিয়ে গেলেন উনি। আপনি কি ওনাকে দেখাতে? না, আমি একটা কাজে এসেছিলাম, কিছু টাকার দরকার ছিল। ওর মায়ের অসুখটা খুবই বেড়েছে। আমি আর অমিত কিছুই বুঝতে পারছিলাম না কি বলছেন এই বৃদ্ধ। আপনি কে হন ওনার? অমিত জিজ্ঞেস করল। আমি ওর বাবা। বলতে গিয়ে কি বৃদ্ধ একটু লজ্জা পেলেন? উনি ডক্টর বিনীত ঘোষালের বাবা? এই অবস্থা কেন তবে ওনার? নিজের ছেলের কাছে এভাবে টাকা চাইতে এসেছেন কেন উনি? আপনি কোথায় থাকেন? জিজ্ঞেস করলাম আমি। এই তো কিছু দূরে আমাদের বাড়ি। এই বাড়িটা তো নতুন করেছে বিনীত। আপনারা এখানে এলেন না কেন? অবাক হয়ে বললাম আমি। এতদিনের পুরনো বাড়ি মায়ায় জড়িয়ে গেছি, তাই ফেলে আসতে পারিনি। বিনীত অবশ্য অনেক জোর করেছিল। বৃদ্ধের মুখ দেখেই বোঝা যাচ্ছিল মিথ্যে বলছেন উনি। ছেলেকে এত নিচে নামাতে ওনার কষ্ট হচ্ছিল নিশ্চয়ই। এত বড় ডাক্তারের বাবার এই কি হাল! আচ্ছা, আমি যাই। বৃদ্ধ চলে যাচ্ছিলেন ধীরে ধীরে। বোঝা যাচ্ছে ওনার হাঁটতে কষ্ট হচ্ছে। আমি তাড়াতাড়ি বললাম, দাঁড়ান, আমরা পৌঁছে দিচ্ছি, সঙ্গে গাড়ি আছে। বৃদ্ধ অনেক আপত্তি করলেন, কিন্তু আমি শুনলাম না। জোর করে ওনাকে গাড়িতে বসিয়ে বাড়ি পৌঁছে দিলাম। অনেক পুরনো নোনাধারা দেওয়ালের একটা বাড়িতে থাকেন এত বড় ডাক্তারের মা বাবা। প্রাসাদের মতো এক বাড়ি রয়েছে যার, কিন্তু কেন? প্রচুর বৈভব যে সন্তানের, তার মা বাবার এমন দৈন্যদশা কেন এমন? কতটা স্বার্থপর হলে এভাবে বাবাকে দূরে সরিয়ে দেওয়া যায়? বিতৃষ্ণায় মন তেতো হয়ে যাচ্ছে আমার। মনে পড়ে গেল সেই কাগজ নিতে আসা লোকটার কথা। নিজের সাধ্যের বাইরে গিয়ে যে মায়ের জন্য সবকিছু করতে রাজি। আর এই ডাক্তার, প্রচুর ক্ষমতা থাকা সত্ত্বেও যে মা বাবা দেখাশুনো করতে অক্ষম। ছি ছি, এত খারাপ এই লোকটা। বাইরে থেকে দেখে কাউকে যতই ভালো লাগুক না কেন, যেদিন তার ভেতরের চেহারাটা আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, সেদিন তাকে ভালো করে চিনে নিতে পারি। আর এর চেয়ে বড় সত্যি আর কিচ্ছু হয় না।